ওকে, আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা আজ শিখব কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে যাবতীয় কিছু যা যা আছে সকল কিছু বেসিক। কেননা আমরা সকলেই জানি এতদিন ধরে যারা আমরা 10 দিনের ক্লাসটা করে এসেছি, একদিনে আসলে কোনো বিষয়ের প্রতি অ্যাডভান্স হওয়া সম্ভব না। এর জন্য আমরা যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই বেসিকগুলো জানবো। তো এর জন্য আমরা এখানে একটি মডিউল সাজিয়ে রেখেছি। তার জন্য আমাদের প্রথম যে মডিউলটি সেটা হচ্ছে কম্পিউটার কি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক মেশিন যা ডেটা গ্রহণ করে এবং তা সংরক্ষণ করে এবং নির্দেশনা বা প্রোগ্রামের ভিত্তিতে প্রক্রিয়া করে ফলাফল বা তথ্য তৈরি করে। এটা ছিল এখানে ভাষায়। আর আমাদের ভাষায় কি কম্পিউটার? কম্পিউটার হচ্ছে মোবাইলের মতো একটি কম্পিউটার, ছোট একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা যাবতীয় কাজগুলো করে থাকি, সকল হিসাব নিকাশের কাজ এবং সকল জটিল কাজগুলো আমরা করে থাকি। কম্পিউটার শব্দটি এসেছে মূলত কম্পিউটার শব্দ থেকে। এর অর্থ হচ্ছে গণনা করা। ওকে, কম্পিউটারের মধ্যে আমাদের মূল জিনিসগুলো কি কি? সবাই মিউট করে রাখেন। তো কম্পিউটারের মধ্যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইনপুট, আউটপুট, প্রসেসর, স্টোরেজ ডিভাইস। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল থিম। তো এখানে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে প্রসেসিং ইউনিট বা ভাই পাওয়ার প্রসেসর। পয়েন্টের ফুল স্ক্রিন করে নেন। পাওয়ার পয়েন্ট স্লাইডটা ফুল স্ক্রিন করে দেন ভাই। বা এখান থেকে চেঞ্জ করতেছি, আমি যে আমার পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের না, তাই ওটা করা যাচ্ছে না। সবাই ভাই যেভাবে করছে এটা এভাবে বোঝেন। ওকে, এখন আমাদের কম্পিউটারের মূল থিমটা হচ্ছে, মেন যে ইউনিটটা সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট। তার আগে জেনে নেই যে আসলে কম্পিউটারের যে শর্ট ফর্মটা আমরা বলি পিসি মানে কি। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আর কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটারে আপনার 4 রকমের হয়, ওটা আমরা সামনে জানতে পারবো। তো আমরা আগে কম্পিউটারের যে মূল থিমটা সেটা জেনে নিই। তো এখানে প্রসেসর হচ্ছে কম্পিউটারের মেন মেন জায়গা যেখান থেকে সকল কাজ করা হয়, এবং সেটা স্টোরেজ মানে আমাদের যে রোম সেটাকে বলি স্টোরেজ। এই যে র্যাম, এই র্যামটা হচ্ছে এক প্রকার স্টোরেজ, এবং এই র্যামের ভেতরে আমরা বিভিন্ন রকম ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট দিই এবং সেটা প্রসেস হয়ে প্রসেসর এবং র্যামের মাধ্যমে প্রসেস হয়, সেগুলো থেকে আউটপুট বের হয়। তো আমাদের মেন ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস। আরও ইনপুট ডিভাইস আছে, আমরা সামনে জানতে পারবো। তো আর আউটপুট হচ্ছে প্রিন্টার, মনিটর, যে জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন। কেননা এই ইনপুট এবং এই আউটপুট ডিভাইসগুলো ছাড়া আমরা কম্পিউটারের কোনো কাজই করতে পারবো না। তো এখানে দেখি আসলে কম্পিউটারের কোন পার্টসের নাম কি। তো এই যে কম্পিউটারের পাশে আমাদের যেই বক্সটা থাকে সেটা হচ্ছে সিস্টেম ইউনিট। এটার ভিতরে সমস্ত সিস্টেমের ডিভাইসগুলো থাকে। আর বাইরে কিছু ইনপুট ডিভাইস থাকে, সেগুলো হচ্ছে আমাদের কিবোর্ড, যেমন যেটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে আউটপুট ডিভাইস, আর মাউস হচ্ছে ইনপুট। তো কম্পিউটার মূলত আমাদের 4 ধরনের হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, তো আমাদের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন। তো স্মার্টফোনও কিন্তু এক রকমের কম্পিউটার। তো আমাদের ডেস্কটপ আমাদের সকল লাইট কাজ করার জন্য আমরা দৈনন্দিন জীবনে পছন্দ করি মোবাইল ফোন, এবং এরপরে যদি কেউ হেভি কাজ করতে চায় সেক্ষেত্রে আমরা ট্যাবলেট কম্পিউটার ইউজ করে থাকি। তার থেকে হেভি কাজ এবং পোর্টেবল হিসেবে কাজ করে থাকি ল্যাপটপ কম্পিউটারে। আর সবচেয়ে হেভি কাজ করা হয় আমাদেরকে ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে, যেটা যেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তো এখন দেখি যে আমাদের হার্ডওয়্যার জিনিসটা কি। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের সেই সকল বস্তু যেগুলো আমরা হাত দ্বারা ধরতে পারি বা আমরা স্পর্শ করতে পারি। আর সফটওয়্যার হচ্ছে সেই সকল বস্তু যেগুলো কম্পিউটারের মধ্যে থাকে কিন্তু আমরা সেগুলো হাত দিয়ে ধরতে পারি না বা ধরা ছোঁয়ার বাইরে। তো এই হার্ডওয়্যারের মধ্যে আমাদের মূল জিনিসটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, যেটাকে সার্কিট বোর্ডও বলা হয়। তো এই মাদারবোর্ডে আমাদের প্রথমে যে এখানে দেখুন, আমি এই মাদারবোর্ডের পিকচারটা আমি একটি ব্রাউজারে নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা একটি মাদারবোর্ড দেখব, যেমন এটা দেখি। একটু লোডিং হোক। আচ্ছা দেখুন, এখানে দেখি আমাদের এই সম্পূর্ণটা হচ্ছে মাদারবোর্ড বা সার্কিট বোর্ড। তো এই সার্কিট বোর্ড বা ভাই মাদারবোর্ডের মেন যেই সেন্টার পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রসেসরের পয়েন্ট। তো এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমাদের এইগুলো প্রসেসর। এইগুলো
কি হয়েছে? না আমি হেডফোনে আছি। দেখুন এখানে যে মেন সেন্টার পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রসেসরের পয়েন্ট। এখানে আমরা আমাদের প্রসেসরটাকে সেট করে রাখি। এর পাশে যেই দুটো লাইন দেখতে পাচ্ছেন, যেমন দাঁড়ান আমি এখানে কাট করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমাদের র্যামের স্টিক বা র্যামের স্লট। তো এখানে আমাদের সাধারণত র্যামগুলো আমরা ইনসার্ট করে থাকি। এরপরে হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের স্লট আছে এখানে, এই যে দেখুন। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের স্লট। দাঁড়ান এটা একটু স্মল করছি। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের স্লট। এখানে আমরা গ্রাফিক্স কার্ড এখানে ইনস্টল করে রাখি। তো অনেকেই আছে যে গ্রাফিক্স কার্ড স্টল এই স্লটে গ্রাফিক্স কার্ড ছাড়া যদি অন্যান্য কোনো ড্রাইভার আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে ইনস্টল করতে পারবেন, সমস্যা হবে না। যেমন এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তো এটাও আপনারা চাইলে এখানে সেট করতে পারবেন। অথবা অনেকে আছে যে যাদের সাটা পোর্ট থাকে, এনভিএমই স্লট থাকে না, তারা এনভিএমই গুলো এরকম একটি কানেক্টরের মাধ্যমে পিসিআই জেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পিসিআই স্লটও বলা যায়। তো এটাকে মূলত আমরা পিসিআই স্লট বলা হয়। মানে পিসিআই মানে কি, যেটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সাথে সরাসরি কানেক্টেড, সেটাকে আমরা পিসিআই বলি। তো এটা হচ্ছে পিসিআই স্লট, গ্রাফিক্স কার্ডের স্লট। আর এই পাশে যে দুটো ছোট ছোট স্লট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশন স্লট। তো এখানে আমরা এই এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অনেক আছে মিউজিক কার্ড, তো এরকম বিভিন্ন রকমের এক্সটেনশনগুলো আমরা এগুলোর মাধ্যমে ব্যবহার করে থাকি। তো আমাদের মেন যে মাদারবোর্ডে যে মেন চিপগুলো থাকে সেটা থাকে যে এই স্টিল জাতীয় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নিচে এটা চিপগুলো থাকে। তো এটা উপরে যে একটা হিটসিঙ্ক, এটা উপরে যেটা বলা হয় সেটাকে মূলত হিটসিঙ্ক বলা হয়। যেমন আপনার যদি কোনো কিছু গরম হয় তো সেটাকে ঠান্ডা করার জন্য কিছু একটা দিলে সেটাকে বলা হয় হিটসিঙ্ক, মানে এই যে এটা হিটসিঙ্ক হিসেবে কাজ করে। আর এখানে আমাদের দেখুন একটি ব্যাটারির মতো অপশন দেখতে পাচ্ছেন। তো এই ব্যাটারিটাও মূলত আপনাদের কাজ করে পিসিটাকে সরাসরি বুট মেনুতে না গিয়ে আমাদের উইন্ডোজের ইন্টারফেস আনে। যেমন আমাদের উইন্ডোজ যখন আমরা চালু করি তখন যাতে আমাদের বুট মেনুতে চলে না যায়, তার জন্য আমাদের এই এটাই ব্যাটারিটা ইউজ করা হয়। তো এখানে যে আরো স্লট দেখতে পাচ্ছেন তার মধ্যে অনেক আগে আমরা ইউজ করতাম পিসি আমাদের কিবোর্ড এবং মাউসের জন্য বিভিন্ন রকমের স্লট ছিল। এটার উপরে থাকে এরকম যে বিভিন্ন রকম পিন জাতীয় যে স্লটগুলো ছিল সেগুলো। তারপরটা হচ্ছে ভিজিএ পোর্ট, এই যে ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজিএ। আমাদের মূলত এই মনিটর এবং পিসির সাথে যে কানেকশনটা রয়েছে, যেটার মাধ্যমে আমরা আউটপুটটা দেখতে পারি, সেটা তিন রকমের ইন্টারফেস মানে তিন রকমের আউটপুট রয়েছে। একটি হচ্ছে ভিজিএ, আরেকটি হচ্ছে এইচডিএমআই, এবং আরেকটি হচ্ছে মডার্ন একটি ইন্টারফেস আছে, ওটা নামটা আমার সঠিক এখন মনে নেই। ইনশাল্লাহ আমরা সামনে ওটা দেখতে পারবো, ওটা আমাদের বর্তমানে কোনো প্রয়োজন নেই। তো আমাদের মূলত প্রয়োজন ভিজিআই এবং এইচডিএমআই। ভিজিআই কেবল কি, যেটা যে একটি কেবল আছে যেটা দুই পাশে দুটো স্ক্রুর মতো থাকে আর সামনে কিছু পিন বের হয়ে থাকে, সেটাকে বলা হয় ভিজিআই পোর্ট। আর এইচডিএমআই পোর্ট হচ্ছে যেটা আপনার অনেকটা ইউএসবি ড্রাইভের মতো কিন্তু একটু বাঁকা তেরা থাকে। যেমন আমি ভিজিএ কেবল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিজিএ কেবল, এই যে দেখুন ভিজিএ কেবলটা হচ্ছে এরকম, দুপাশে দুটো স্ক্রুর মতো অপশন আর মাঝখানে যে পিন জাতীয় এটা। তো আর এখানে আমরা এইচডিএমআই দেখব। এইচডিএমআই কেবলগুলো হচ্ছে এই যে এরকম, অনেকটাই আছে ইউএসবি কেবলের মতো অনেকটা। এই যে কিন্তু এই যে মাথাগুলো একটা হালকা হলো একটু বাঁকা। ডিপি বা ডিসপ্লে পোর্ট আর একটা। একটা হচ্ছে ডিসপ্লে পোর্ট। ওকে ভাই, দেখুন এখানে ডিসপ্লে পোর্ট অলরেডি চলে এসেছে। ওকে, এখন আমাদের এটা গেল আমাদের আউটপুট কিভাবে বুঝতে পারবো, এটা আমাদের মাদারবোর্ডের সাথে পরিচয়। তো মাদারবোর্ডের সাথে পরিচয় শেষ, এখন আমরা চলে যাবো আবারও আমাদের পাওয়ার পয়েন্টে। তো এখানে দেখুন এটা গেলো আমাদের মাদারবোর্ড। তো মাদারবোর্ডের পরে এখানে যে আমাদের সেন্টার যেটা মানে যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, অনেকেই আমাদের এই যে এই পিসির যেটা যে পিসির কেসিং যেটা বলা হয় আর কি, যেটার ভিতরে সব কিছু থাকে বা পিসির বক্স, সেটাকে অনেকে সিপিইউ বলে। তো সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মূলত সিপিইউ বলা হয় আমাদের প্রসেসরকে, কিন্তু অনেকে আমাদের এই পিসি বক্সটাকেও সিপিইউ বলে। তো আসলে সেটা সিপিইউ না, সেটা মূলত কেসিং। আমাদের এই যাবতীয় যেই কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো যেই বক্সটার ভেতরে আমরা ফিট করি সেটার নাম হচ্ছে কেসিং বা কেস। তো এটা তো কেসে গেল কেস, সিপিইউ এবং কেসের মধ্যে তফাৎ আমরা দেখতে পেলাম। তো সিপিইউ মানে হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে আমাদের প্রসেসর। তো প্রসেসর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তো একটি হচ্ছে ইন্টেলের, আরেকটি হচ্ছে এএমডির। তো ইন্টেলে বিভিন্ন রকম সিরিজ রয়েছে, যেমন কোর আই সিরিজ, তারপরে আরও এই
পেন্টিয়াম গোল্ড এই সিরিজ, তো এরকম বিভিন্ন রকম সিরিজ রয়েছে। এরকমই এএমডিরও সিরিজ রয়েছে, যেমন অ্যাথলন, রাইজেন। তো এগুলো মূলত আসলে সিরিজ নেম। তো আমরা এই প্রসেসর সম্পর্কে ইনশাল্লাহ সামনে জানতে পারবো। তো প্রসেসরের এখানে কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন ইন্টেলের সব প্রসেসর কিন্তু সেম না, তেমনি রাইজেনের সব প্রসেসরও সেম না। রাইজেনের প্রসেসরগুলো বর্তমানে পপুলার বেশি এই কারণে, কেননা তাদের যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, মানে আমাদের আলাদা যে গ্রাফিক্স কার্ড ইউজ করতে হয়, সেই গ্রাফিক্স কার্ডের অনেকটা কাজ এই প্রসেসর ভিতরে একটি বিল্ড ইন, মানে পূর্ব থেকে বিল্ড করা, মানে আগে থেকে বিল্ড অবস্থায় আছে এরকম প্রসেসরের ভিতরে গ্রাফিক্স থাকে। সেই গ্রাফিক্স কার্ডটা একটু স্ট্রং, এর জন্য রাইজেন একটু বেশি পপুলার, আর ইন্টেলটা একটু কম পপুলার। তো একসময় ইন্টেলই অনলাইনে বস ছিল, তো এখন বর্তমানে রাইজেনের যুগ। তো আমরা যারা পিসি বিল্ড করবো, যদি কম বাজেটে থাকে তাহলে রাইজেনে যাওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আমাদের প্রসেসরের ক্লাসিফিকেশনগুলো। তো ইন্টেলের যে সিরিজগুলো ছিল তার মধ্যে কোরাই যে সিরিজটা, তার মধ্যে 4টি প্রসেসর রয়েছে। একটি হচ্ছে কোরাই 3, এরপরে হচ্ছে কোরাই 5, এরপরে কোরাই 7, এরপরে কোরাই 9। তো এই কোরাইগুলো ভাগ করা কিভাবে আমি আপনাদেরকে বলি। এই প্রসেসরগুলো সাধারণত সিলিকন দিয়ে তৈরি করা হয়। তো সিলিকন দিয়ে একটি মানে আমাদের যে সিলিকনগুলো রয়েছে সেই সিলিকনগুলোকে প্রথমে গরম করা হয়, অনেক বেশি উত্তপ্ত করা হয়, সেগুলোকে গলিয়ে একটি ক্রিস্টাল টাইপের শেপ দেওয়া হয়। সেগুলোকে পরে গোল গোল প্লেট আকারে কাটা হয়। সেই প্লেট আকারে কাটার পর সেখানে অনেক 3-4 রকমের মেশিন আছে, তো সেগুলোর মাধ্যমে রেজিস্টারগুলো বসানো হয়। এরপরে আমাদের একটি প্রসেসর তৈরি হয়। ওই প্রসেসরের মধ্যে আমাদের এগুলোকে আবার মডারেটর পাঠানো হয় মডারেটরের জন্য। তো এই মডারেটর করার পর যখন দেখা যায় যে আমাদের প্রসেসরের যেই ইউনিটগুলো বেশি কাজ করে সেটাকে নাম দেওয়া হয় কোরাই 9, যেই ইউনিটগুলোকে কম কাজ করে সেটা নাম দেওয়া হয় কোরাই 7, যেই ইউনিটগুলো তার থেকেও কম কাজ করে তাদেরকে কোরাই 5, এবং যেই ইউনিটগুলো তার থেকেও কম কাজ করে বা ওখানে ডিফিট রয়েছে বেশি তাদেরকে কোরাই 3 দ্বারা এখানে সম্বোধন করা হয় বা মার্কেটে বাজারজাত করা হয়। তো এটা গেল ইন্টেলের ক্ষেত্রে। রাইজেনের ক্ষেত্রেও সেই একই সিস্টেম, 5000 সিরিজ, তারপরে এরকম যে 6000 সিরিজের এবং 7000 8000 সিরিজের যে প্রসেসরগুলো আছে, তো ওদেরও সিস্টেমে সেই একই। তো আসলে যারা বলি যে আমাদের কোরাই 3 একজনের কোরাই 5, আসলে এটাও না, ওদের বিভিন্ন রকম জেনারেশন রয়েছে। যেমন সেকেন্ড জেনারেশন, সবার আগে ছিল ডুয়েল কোর প্রসেসর, এরপরে মানে সিঙ্গেল কোর ছিল প্রথমে, তারপর ডুয়েল কোর, এরপরে কোরাই 3 সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন নেই। ফিফথ জেনারেশন একমাত্র ল্যাপটপের ক্ষেত্রে রয়েছে, পিসিতে নেই। তো 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, 12, 13, 14। তো এখন 14 এর পরে আর কোনো জেনারেশন আসেনি, এরপরে নতুন একটি সিরিজ ওনারা এনেছেন, সেটা হচ্ছে কোর আলট্রা। তো কোর আলট্রার ক্ষেত্রে ওটা বর্তমানে সবচেয়ে আপডেটেড ইন্টেলের মধ্যে। আর রাইজেনের যেগুলো আছে সেগুলো মূলত সিরিজ দ্বারা ভাগ করা হয়। যেমন 2000 সিরিজে রয়েছে 2400G, 5600G, 2600G, এরকম আর কি জি সিরিজ দিয়ে ভাগ করা হয়। যেগুলো শেষে জি থাকে সেগুলোর ভিতরে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে। যেগুলো শেষে জি থাকে না বা এক্স থাকে বা এফ থাকে, সেগুলোর ভেতরে কোনো গ্রাফিক্স কার্ড নেই। তো 2000-এর পরে আছে 3000 ভাই সিরিজ, যেমন 3400, 3500। তো বর্তমানে এগুলো মার্কেটে নেই, শুধু 3400টাই রয়েছে। এরপরে হচ্ছে 5000 সিরিজ, যেটাতে রয়েছে 5500, 5600, 5700, এরকম আর কি। তো এইভাবে মূলত ওদের ক্লাসিফিকেশনগুলো করা হয়। এটা হলো আমাদের প্রসেসরের ক্ষেত্রে। তো প্রসেসর এবং মাদারবোর্ড এই দুটো সম্পর্কে আমরা পরিচয় নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের মেমোরি। মূলত আমরা ফোনে যখন ইউজ করি তখন আমাদের ফোনের মেমোরি যেটা বলা হয় সেটাকে বলা হয় রোমকে। আসলে মেমোরি দুই রকমের হয়, একটি হচ্ছে র্যাম এবং অপরটি হচ্ছে রোম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তো রোমের ভিতরে আসলে আমাদের ডাটাগুলো স্টোরেজ অবস্থাতে থাকে, আর র্যামের ভিতরে আমাদের ডাটাগুলো প্রসেসিং হয়। যেমন আমাদের যাবতীয় আমরা কাজ করে থাকি সেগুলো আমরা র্যামের মাধ্যমে কাজ করে থাকি, পিসিতে সিপিইউ ইউজ করে। আসলে আমাদের যে সকল কাজ হয় সেই সকল কাজই আমাদের র্যামের ভিতরে হয়, আর সেই কাজগুলোকে পরিচালনা করে আমাদের প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড। আর সেই র্যাম থেকে আমাদেরকে আউটপুট জানানো হয়। ওকে, এরপর গেল হচ্ছে রোম। তো রোম আগে থাকতো এই যে এরকম চিপ আকারে থাকতো, বিভিন্ন রকম ফ্লপি ডিস্ক সহ অন্যান্য ডিস্কে এরকম চিপ থাকতো। তারপরে এই মেটাল ডিস্কের ব্যবহার শুরু হয়েছে। এরপরে শুরু হয়েছে আমাদের হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কের পরে আসে সলিড স্টেট ড্রাইভ, সেটাও এখানে রয়েছে, দাঁড়ান। যেমন এই যে এটা, এই যে এক্সাম্পলস অফ স্টোরেজ ডিভাইসেস, যেমন স্টোরেজ ডিভাইস হচ্ছে এটা, এটা হচ্ছে হার্ড ডিস্ক এবং এটা হচ্ছে এসএসডি। তো এসএসডির মধ্যেও দুটি ক্লাসিফিকেশন রয়েছে।
একটি হচ্ছে এসএসডি মানে SATA এসএসডি, যেটা একটি বক্সের ভেতরে থাকে, কেবল দিয়ে কানেক্ট করতে হয়। এবং অপরটি হচ্ছে আমাদের এনভিএমই এসএসডি। তো এনভিএমই যেটা, সেটা পিসিআই জেনের ভেতরে মানে পিসিআই স্লটের ভেতরে থাকে। সেটা আমাদের মাদারবোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়। আমরা যখন পিসি বিল্ড করি তখন আমাদের সাথে মাদারবোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগাই, সেটা আসলে এসএসডি বা এনভিএমই এসএসডি। আর হার্ড ডিস্ক যেটা, সেটা হচ্ছে এই যে এটা। তো এই হার্ড ডিস্কে এই মেটাল যে ডিস্কগুলো থাকে, এগুলো অনেকগুলো ডিস্ক থাকে। সেই ডিস্কগুলো অনবরত এখানে রাউন্ড শেপে ঘুরতে থাকে, রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে। এবং এই যে এখান থেকে যেই মেটালটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা মূলত আমাদের এই ডিস্কটাকে রিড করা হয় এবং রাইট করা হয়। মানে আমাদের ডিস্কের ভেতরে কোন কোন ডাটা আছে সেগুলোকে রিড করা হয় এবং নতুন ডাটাগুলো রাইট করা হয়। মানে রিড রাইট, পড়া এবং লেখা। মানে সেখান থেকে আমাদেরকে আউটপুট দেবে এবং সেখানে আউটপুটগুলো স্টোরেজ করে রাখবে, ইনপুটগুলো স্টোরেজ করে রাখবে। এবং এসএসডিটা তো বলেছি যে এসএসডি হচ্ছে SATA এসএসডি এবং এনভিএমই এসএসডি। SATA এসএসডি এবং এনভিএমই এসএসডি আর হার্ড ডিস্ক, এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে, মেন পার্থক্য আমাদের স্পিডের। আমাদের যেই হার্ড ডিস্ক থাকে সেটাতে সর্বোচ্চ 5 GB থাকে বা 5 GB থাকে বা 500 MB। 500 MB বেশি থাকে না। এবং আমাদের সলিড স্টেট ড্রাইভও সেই একই থাকে। তবে এখানে আমাদের মেটাল ডিস্কটা বারবার ঘুরে 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 রিড রাইট করে, যার কারণে আমাদের ডাটাগুলো আমাদের কাছে আসতে একটু দেরি হয় বা সময় লাগে। তবে সেই একই কাজটা এখানে আমাদের চিপের মাধ্যমে করা হয়। যে চিপটা আমরা উপরে দেখেছিলাম, যে এরকম চিপ, এগুলো মূলত হচ্ছে মেমোরি চিপ বা রোম। তো এই চিপের মাধ্যমে মূলত আমাদের এই কাজগুলো করা হয়। এই ডিস্কের কাজটা এই চিপের মাধ্যমে করা হয়, যার কারণে এই কাজগুলো একটু দ্রুত হয়। আর এই এসএসডি স্পিডটাও অনেক বেশি থাকতো, তবে এর যে আউটপুটটা রয়েছে যেখান থেকে পিসিতে ইনপুট যাবে, সেটার যেই পোর্ট, সেই একই পোর্টে আছে হার্ড ডিস্ক। মানে হার্ড ডিস্ক যেই যেই রাস্তা দিয়ে, মনে করেন আগে যে আমাদের ওয়ান ওয়ে রাস্তাগুলো ছিল, একই রাস্তাতে ট্রাফিক মানে একই রাস্তাতে গাড়ি যাবে আবার সেই রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তা কিন্তু একটু যানজট বেশি থাকে। আবার যেগুলোতে টু ওয়ে তবে রাস্তাগুলো অনেক চিকন, সেগুলোতে কিন্তু যে একই সময় যেই গাড়ি যেতে পারবে, বড় গাড়ি হোক আর ছোট গাড়ি হোক, এখানে কিন্তু তফাৎ আছে বড় গাড়ি এবং ছোট গাড়ির মধ্যে। তো এখানে যখন রাস্তাটা চিকন থাকে বা ছোট থাকে, তখন কিন্তু আমাদের গাড়ি যাতায়াতে অনেক সমস্যা হয় বা অনেক বেশি মানে বেশি সময় লাগে। তো এটা ক্ষেত্রে এই যে এসএসডি যেটা SATA এসএসডি, সেটা ক্ষেত্রে সেই একই কাজ হয়েছে, যার কারণে এটা যাওয়ার রাস্তাটা কম, যার কারণে ডাটাগুলো অনেক বেশি স্লো যায়। তবে হার্ড ডিস্কের তুলনায় ফাস্ট যায়, কিন্তু এনভিএমই তুলনায় স্লো স্লো যায়। তো এটাকে আরো বেশি আপডেট করার জন্য আমাদের এনভিএমই বের হয়েছে। তো এনভিএমই কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এগুলোকে মূলত এনভিএমই বলা হয়, এনভিএমই। তো এই এনভিএমই এসএসডি গুলোকে বেশি স্পিড বলা হয়, কেননা এগুলো এগুলো আপনার কোনো কেবলের মাধ্যমে জানা বা কোনো SATA কেবলের মাধ্যমে জানা সরাসরি আমাদের মাদারবোর্ডের সাথে এখানে অ্যাটাচ করা থাকে বা এখানে একটি স্লট থাকে, সেখানে অ্যাটাচ করা হয়। যেমন যে এখানে দেখুন মাদারবোর্ডের সাথে সরাসরি লাগানো হচ্ছে, অর্থাৎ এটা মাদারবোর্ডের থেকে সরাসরি সিপিইউর সাথে কানেক্টেড থাকে, যার কারণে এটা স্পিড অনেক বেশি থাকে। আর এই জন্যই ভবিষ্যৎ যে আমাদের বিভিন্ন রকম টেকনোলজি রয়েছে, যেমন বিভিন্ন রকম জেনারেশন প্রসেসর, যেমন জেনারেশন রয়েছে র্যাম এবং রোম, দুইটার ক্ষেত্রেও জেনারেশন রয়েছে। তো র্যামের জেনারেশন একটু পরে যাচ্ছি, আমরা আগে রোমেটা শেষ করে নিই। তো আমাদের এই যে এসএসডি যে জেনারেশনগুলো, সেগুলো মূলত আপডেট হয়েছে এই এনভিএমইর উপরে। কেননা টেকনিশিয়ানরা জানে বা গবেষকরা জানে যে আসলে SATA এসএসডি থেকে যতটুকু পটেনশিয়াল পাওয়া সম্ভব, এর বেশি এটা বাড়ানো সম্ভব না। তো এর জন্য মূলত আমাদের এই এনভিএমই গুলোকে বেশি আপডেট করা হয়েছে। আর এনভিএমই মতো দেখতে, তবে সেগুলো SATA এসএসডি হয়। যেমন এখানে একটি কার্ড দেখুন, এই যে এই এনভিএমইতে কিন্তু কাট রয়েছে মাত্র একটি, এই যে একটি লম্বা যে পোর্টটা রয়েছে, এখানে কিন্তু কাট একটি রয়েছে, মানে একটি জায়গায় কাটা রয়েছে। তো আমাদের এসএসডি যেগুলো, সেগুলোতে দুটি কাট থাকে বা দুটো কাটা থাকে। তো যেগুলো দুটো কাটা থাকে এইভাবে, সেগুলো বুঝে নেবেন যে সেগুলো আসলে এনভিএমই না, সেগুলো হচ্ছে আমাদের পিসিআই জেন, কিন্তু SATA এসএসডি, যেটা সেই একই প্রোটোকল ইউজ করে যেটা SATA এসএসডি ইউজ করে। যেমন আমাদের এই যে এই এসএসডি, তাই এই এসএসডি থেকে যে স্পিড পাবেন, ওই দুইটা কাটওয়ালা এনভিএমই থেকেও সে একই স্পিড পাবেন, কেননা সেটা এনভিএমই না, সেটা হচ্ছে SATA এসএসডি বা SATA প্রোটোকল ইউজ করে। আর যেটা এনভিএমই, সেটার স্পিড বেশি থাকে। তো এটা একটু আপনাদের বোঝার দরকার, এই কারণে আমি এটাতে অনেক বেশি সময় দিচ্ছি। তো এই SATA এসএসডি এবং এনভিএমই এসএসডির মধ্যে SATA যেগুলো, সেগুলো সাধারণত সেকেন্ড জেনারেশন পর্যন্ত হয়ে থাকে। আর যেগুলো এনভিএমই, সেগুলো হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু। তো পিসিআই জেন 3 সেটা হচ্ছে SATA এসএসডি 3, যেটা থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশন হচ্ছে পিসিআই জেন 4 এবং পিসিআই জেন 5 হচ্ছে
লেটেস্ট, এবং এবং আমাদের ইনশাল্লাহ সামনে আমরা পিসিআই জেন 6ও দেখতে পারবো, সেটারও আপডেট আসবে খুব শীঘ্রই। তো আমাদের সাধারণত পিসিআই জেন 3 যেগুলো সেগুলো স্পিড থাকে 2400 থেকে সর্বোচ্চ 2700 এমবিপিএস রিড রাইট স্পিড, মানে রিড স্পিড, রাইট স্পিড একটু কম থাকে, 1500-1400 এমবিপিএস এরকম থাকে। আর আমাদের যেই এনভিএমই জেন 4 যেটা, সেটা আমাদের 5500 থেকে 7000 স্পিড পর্যন্ত থাকে, মানে 7000 এমবিপিএস পর্যন্ত স্পিড থাকে। এই সব কিছু কিছু ক্ষেত্রে 8000 8500 দেখা যায়। আর আমাদের জেন 5 যেটা, সেটাতে 14000 থেকে 15-16 এরকমও স্পিড দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের এনভিএমই জেনারেশন যেটা। তো কেউ যদি চান যে আপনাদের বেশি স্পিডওয়ালা পিসি দরকার, মানে আপনার পিসি স্পিডটা অনেক বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এসএসডি ইউজ করবেন যত জেনারেশন আপনার মাদারবোর্ডের সাথে যায়। যেমন আমাদের কিছু মাদারবোর্ড রয়েছে, যেমন বিভিন্ন রকম ব্র্যান্ড রয়েছে, এমএসআই, গিগাবাইট, আসুস। তবে গিগাবাইট এবং এমএসআই এর মধ্যে যারা মিড রেঞ্জে পিসি খুঁজছেন, যা 5600G বা 5600X 5700X দিয়ে পিসি বিল্ড করবেন, তারা চেষ্টা করবেন এমএসআই B550 মাদারবোর্ডটা নেওয়ার জন্য, কেননা সেটাতে পিসিআই জেন 4 থাকে। তবে আপনি যদি সেই সেম ক্যাটাগরিরই গিগাবাইটেরটা নেন, আপনি পাবেন পিসিআই জেন 3। মানে এখানে আমাদের একটু বোঝাপড়ার অনেক প্রয়োজন আছে। এর মাধ্যমে মানে এর জন্য আর কি আমরা যখন পিসি বিল্ড করব তখন ভালোভাবে পিসি সম্পর্কে জানি এরকম কারোর মাধ্যমে ইনশাল্লাহ বিল্ড করব। আর ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা সেই আইডিয়াটাও পেয়ে যাবেন। তো আমাদের সবসময় প্রয়োজন লেটেস্ট জেনারেশন, আমরা কখনো ব্যাকডেটেড যে জেনারেশনগুলো আছে সেখানে কখনো স্টে করব না। তো এটা ছিল আমাদের এসএসডি জেনারেশনগুলো। এখন আমাদের র্যামের যে জেনারেশন সেটা বলি। র্যাম, তো র্যামের জেনারেশনকে বলা হয় মূলত ডিডিআর দিয়ে। যেটা ফার্স্ট জেনারেশনের র্যাম সেটাকে বলা হয় ডিডিআর, যেটা সেকেন্ড জেনারেশন সেটা ডিডিআর 2, থার্ড জেনারেশন ডিডিআর 3, এরপর ডিডিআর 4, ডিডিআর 5, ডিডিআর 6, এইভাবে আর কি মূলত এগুলো হয়। কিন্তু সম্ভবত এই এখন পর্যন্ত ডিডিআর 5ই আপডেটেড হয়েছে, ডিডিআর 6টি এখন আসেনি, কিন্তু ইনশাল্লাহ সামনে এসে পড়বে। তো ডিডিআর 3 যেই স্পিডগুলো থাকে সেগুলো সাধারণত আপনার 1600 মেগাহার্টজ পর্যন্ত থাকে। ডিডিআর 3 1600 মেগাহার্টজে বেশি স্পিড পাবেন না। যেটা ডিডিআর 4 সেটা পাবেন আপনি 2133 মেগাহার্টজ থেকে 3200 সর্বোচ্চ 3600 মেগাহার্টজ পর্যন্ত পাবেন ডিডিআর 4। এটা মূলত আমাদের ডিডিআর 4 এর স্পিড। তো এর মধ্যে আরও স্পিড আছে, যেমন 2666, তারপর আপনার 2933 এরকম সম্ভবত স্পিড আছে। তো এগুলো তো হচ্ছে আমাদের ডিডিআর 4। আর ডিডিআর 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই 5500 মেগাহার্টজ থেকে শুরু করে আপনার 7000 8000 মেগাহার্টজ পর্যন্ত আছে। তো এগুলো তো মূলত আমাদের র্যামের স্পিড। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে র্যাম এবং এসএসডির মধ্যে একটি কানেক্টিভিটি বজায় রাখার জন্য। তো আমাদের র্যাম যদি হয় ডিডিআর 4, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ জেন 4 পর্যন্ত এসএসডি নিতে পারবো। এর বেশি যাওয়াটা আমাদের জন্য উচিত হবে না, কেননা মাদারবোর্ড এর বেশি আমাদের এটা ফুল পোটেনশিয়াল দিবে না আমাদেরকে। তো এর জন্য আমরা ডিডিআর 4 এর ক্ষেত্রে সবসময় মানে সর্বোচ্চ গেলে জেন 4 পর্যন্ত যেতে পারবো। আর যদি জেন 5 এর এসএসডি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিডিআর 5 এর বিল্ড প্রয়োজন আছে। তো ডিডিআর 5 এর বিল্ডের জন্য যেগুলো মাদারবোর্ডে ডিডিআর 5 সাপোর্ট করে সেগুলোতে জেন 4 মিনিমাম আছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে জেন 5। ইনশাল্লাহ জেন 6 এর সম্ভবত আমাদের সামনে খুব শীঘ্রই এসে পড়বে। তো এগুলো ছিল আমাদের মেমোরি ক্লাসিফিকেশন। এই র্যামের মধ্যে কখনো ডাটাটা স্টোরেজ থাকে না, এটা ক্যাশ যে থাকে। যেমন আমি দেখে দিচ্ছি আমাদের যে টাস্ক ম্যানেজার গেলে আমরা পিসি যাবতীয় সবকিছু দেখতে পারি। এখানে দেখুন আমার এটা হচ্ছে মেমোরি মানে হচ্ছে র্যাম, আর ডিস্ক মানে হচ্ছে যে এটা হচ্ছে হার্ড ডিস্ক, এই কারণে ডিস্ক দেখাচ্ছে। আর একটা হচ্ছে এসএসডি, এই যে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি সলিড স্টেট ড্রাইভ। বুঝতে পেরেছেন? ওকে, তো আমাদের এখানে দেখুন মেমোরিতে অলরেডি আমাকে কত, এই যে দেখুন 2GB অলরেডি আমার ক্যাশ নিয়ে নিয়েছে। মানে 8GB মেমোরি, তার মধ্যে 7.9GB আমরা ইউজ করতে পারবো। এর মধ্যে 2GB ক্যাশে অলরেডি রয়েছে। ক্যাশ কেন থাকে? যাতে আমাদের কাজগুলোকে দ্রুত সাবমিট করতে পারি আমরা, যাতে আমাদের এই র্যামগুলো বা মেমোরিটা আমাদেরকে বা পিসি আমাদেরকে আমাদের কাজগুলোকে দ্রুত দিতে পারে বা দ্রুত আমাদের কাছে হ্যান্ড ওভার করতে পারে। এর জন্যই মূলত ক্যাশগুলো জমা থাকে। সার্ভার ক্ষেত্রে সেম, ক্যাশ সার্ভারগুলো থাকে এই সকল কাজের জন্য। যেমন ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখি, তখন দেখা যায় যে ওখানে একটি রেড লাইটে, মানে রেড যে একটা লাইন থাকে সেটার সামনে একটি হোয়াইট লাইন থাকে। ওই হোয়াইট লাইনটা হচ্ছে সেটা ক্যাশ সার্ভার থেকে এসেছে। মানে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেটি মনে করেন রবি ভাই সবার আগে দেখলো, এবং রবি ভাইয়ের কাছ থেকে সেই ক্যাশ সার্ভারে ক্যাশটা ধরে রাখবে। এরপরে যারা দেখবে সকলকে ওই ক্যাশ থেকে দেখাবে।
কখনোই মূল সার্ভার থেকে ভিডিওটি আসবে না, সেগুলো ক্যাশ সার্ভার থেকে আসবে। সেগুলো যাতে দ্রুত আসে এজন্যই মূলত ক্যাশ সার্ভারগুলো গঠন করা হয় এবং আমাদের মেমোরিতে ক্যাশ মেমোরিগুলো এই কারণে মূলত রাখা হয়। তো এখন আমাদের কিছু ইনপুট এবং কিছু আউটপুট ডিভাইস সম্পর্কে জানবো। তো ইনপুট ডিভাইস, মেইন ইনপুট ডিভাইস হিসেবে আমাদের কিবোর্ড রয়েছে, যেটার মাধ্যমে আমরা টাইপিংগুলো করে থাকি। এরপর হচ্ছে মাউস, মাউস দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করে থাকি। এরপর হচ্ছে আমাদের টাচ স্ক্রিন, তো টাচ স্ক্রিন এগুলো সাধারণত ট্যাব এবং মোবাইলে থাকে এবং ল্যাপটপে থাকে। এরপরে হচ্ছে আমাদের এই যে গেমিং কনসোলার, এগুলোও কিন্তু ইনপুট ডিভাইস। এক কথায় আমরা যেই ডিভাইসগুলোর দ্বারা কম্পিউটারকে আমরা নির্দেশ করব বা কম্পিউটার কোনো একটা কাজ প্রসেসিং করব, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন এই যে এই ওয়েবক্যাম কিন্তু আমাদের যে ফুটেজগুলো আছে সেগুলোকে স্টোর করে কিন্তু সেগুলো কম্পিউটারে পাঠায়। আর উপরে রয়েছে একটা স্ক্যানার, তো ইমেজ স্ক্যানারগুলো কিন্তু আসলে আমাদেরকে স্ক্যান করে সেই আমাদের যে অরিজিনাল ডাটাগুলো আছে সেগুলোকে একটি ভার্চুয়াল হিসেবে, আমাদের ভার্চুয়াল ডাটা হিসেবে পিসিতে সংরক্ষণ করে। তো এটা সম্পূর্ণ পিসিতে আমাদের এই সিগন্যাল পৌঁছায়, এই জন্য এটা ইনপুট ডিভাইস। এরপর হচ্ছে ক্যামেরা, ওয়েবক্যাম যেমন এটাও তেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা স্ক্যানার, এটাও ইনপুট ডিভাইস, কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্টকে সে স্টোর করে কম্পিউটারের ভিতরে ইনপুট করছে। এরপরে যে বারকোড স্ক্যানার, মাইক্রোফোন, এগুলো ইনপুট ডিভাইস। এরপরে দেখুন আমাদের কিছু আউটপুট ডিভাইস, যেমন যে মনিটর। আউটপুট মানে কি? যেগুলো আমাদেরকে কম্পিউটার দিচ্ছে। আমরা যেগুলো কম্পিউটারকে দেবো সেগুলো হচ্ছে ইনপুট, এবং কম্পিউটার আমাদেরকে যেগুলো দেবে সেগুলো হচ্ছে আউটপুট। তো এই আউটপুট ডিভাইসের মধ্যে একটি হচ্ছে মনিটর, মানে সর্বপ্রধান হচ্ছে মনিটর, কেননা মনিটর না থাকলে আমরা কোনো কিছু দেখতে পারতাম না। এরপর হচ্ছে প্রিন্টার, আমাদের যে ডিজিটাল যে ডাটাগুলো থাকে সেগুলোকে আমাদের ফিজিক্যাল ডাটাতে রূপান্তর করে প্রিন্টার। এরপর হচ্ছে দেখুন বড় বড় প্রিন্টার মেশিনগুলো, 3D প্রিন্টার সহ অন্যান্য প্রিন্টার আছে এখানে। এরপর হচ্ছে স্পিকার, পিসি সিস্টেম থেকে সাউন্ডটা আমাদেরকে দেয়, এটা হচ্ছে স্পিকারের কাজ। এরপর হচ্ছে প্রজেক্টর সেই একই সেম, আমাদের যে ভার্চুয়াল ডাটাগুলো থাকে সেগুলোকে আমাদের রিয়েলিস্টিক ডাটাতে রূপান্তর করে। এরপর আমরা মানে স্টোরেজের ক্লাসিফিকেশনগুলো দেখলাম। এরপর হচ্ছে কিছু এক্সট্রা স্টোরেজ, যেমন ডিস্ক। আমরা যারা 90s যুগের আছি, যারা 90s যুগে এবং যারা যে 2004 সাল কি 5 সাল থেকে যা জন্মগ্রহণ করেছি, তারা সকলে এই ডিস্ক সম্পর্কে পরিচিত। কারণ আগে আমরা ডিভিডি ড্রাইভ দিয়ে বিভিন্ন রকম ছবি এগুলো দেখতাম বা গান যা যাই যাই দেখতেন সেগুলোই। তো এগুলো মূলত আমরা এই ডিস্কের মাধ্যমে দেখে থাকতাম, সেগুলোকে আমরা সিডি ড্রাইভ বলি বা ডিভিডি বলি, ডিভিডি বা সিডি ড্রাইভ যেটাই বলে থাকি। তো ডিভিডি ড্রাইভের মাধ্যমে আমরা সিডিগুলো থেকে পিকচার দেখতাম বা কোনো ইমেজ দেখতাম বা যে কোনো ছবি দেখতাম। যেমন যে এক্সাম্পল, যে দেখুন ব্লুরে ডিভিডি ড্রাইভ, তো এগুলোতে আমরা চাইলে আমাদের ডাটাগুলো স্টোর করতে পারি, এমনকি এগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়েও যেতে পারি। এরপর হচ্ছে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক বা পোর্টেবল হার্ড ডিস্ক। তো পোর্টেবল হার্ড ডিস্কও আছে বর্তমানে, পোর্টেবল এসএসডি আছে। পোর্টেবল মানে কি? যেটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, যে কোনো সময় সেটা আপডেট করা পসিবল, সেগুলোকে মূলত পোর্টেবল বলা হয়। তো এখানে দেখুন ফ্ল্যাশ ড্রাইভ হচ্ছে আমাদের পেন ড্রাইভ, যেগুলোকে আমরা ফ্ল্যাশ ড্রাইভ বলে থাকি। তো এই পেন ড্রাইভে ভেতরে আমরা ডাটা স্টোর করে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি এটা। এবং এই যে আমাদের এক্সটার্নাল যে হার্ড ডিস্ক রয়েছে বা আমাদের পোর্টেবল হার্ড ডিস্ক অথবা পোর্টেবল এসএসডি, এগুলোর ভিতরেও আমরা আমাদের ডাটাগুলো স্টোর করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কিছু স্পিড। তো আসলে এই স্পিডগুলো কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে এক বিট মানে যে 0 অথবা 1, বিট মানে হচ্ছে 0 অথবা 1। আমাদের কম্পিউটার কিন্তু আমরা যেমন এবিসিডি লিখি, কম্পিউটার কিন্তু এবিসিডি বোঝে না, কম্পিউটার কিন্তু মানুষের ভাষা বোঝে না, কম্পিউটার কিন্তু আসলে আমাদের কোনো কিছুই বোঝে না। কম্পিউটার শুধু দুটি জিনিস বোঝে, একটি হচ্ছে 0 এবং অপরটি হচ্ছে 1। 0 দ্বারা যদি সে বন্ধ বোঝে তাহলে 1 দ্বারা চালু, 0 দ্বারা যদি চালু হয় তাহলে 1 দ্বারা বন্ধ, এই জিনিসটাই সে বোঝে। তো আমাদের এই যে এক বিটকে মূলত 0 অথবা 1 দ্বারা প্রকাশ করা হয়। এক বাইটকে 8টি বিট, অর্থাৎ বাইট মানে হচ্ছে বিটের 8 ভাগের মানে 8টি বিট মিলে একটি বাইট। বিট এবং বাইটের মধ্যে এতটুকু তফাৎ আমাদের বুঝতে হবে। যেমন এই যে এক বাইট সমান সমান 8 বিট, 1 কিলো বাইট সমান সমান 1024 বাইটস। বাইটের সাথে বাইটে কম্পেয়ার চলবে, তবে বাইটের সাথে বিটে কম্পেয়ার আমরা করতে পারবো না। যদি করতে চাই সেক্ষেত্রে এটাকে আরো 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা 1 কিলো বাইটে কত বিট সেটা বের করতে পারবো। 1 মেগাবাইট থেকে এই যে দেখুন কত কিলো বাইট। যদি আপনারা দেখেন যে এম এর পর বিটা বড় হাতের, কে এর পরে বিটা যদি বড় হাতে থাকে বা এই বিটা যদি বড় হাতে থাকে, বড় হাতের বি দ্বারা মূলত বাইট বোঝায়, ছোট হাতের বি দ্বারা বিট বোঝায়। এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করব।
আমাদের যদি যেমন যেমন আমি এখানে দেখাচ্ছি 1 মিনিট। এখানে দেখি, এই যে আমার দেখুন এই আমার ইন্টারনেট কেবিপিএস এমবিপিএস, এটা মানে হচ্ছে কিলো বিট। কে তে কিলো, ছোট হাতে বি মানে বিট, পিতে পার, এস তে সেকেন্ড, অর্থাৎ এত কিলো বিট পার সেকেন্ড। কিলো বিট, এটা কিন্তু কোনো মতে বাইট হবে না, বাইট হতে হলে এটা বড় হাতে লাগতো। তো মূলত এর কারণে আমাদের ডাটাগুলো আসলে আমাদেরকে যে আইএসপি গুলো থাকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা আমাদেরকে ভুল বুঝিয়ে থাকে, বলে যে আপনাদেরকে আমি 5 এমবিপিএস এর স্পিড দিছি। সে কিন্তু 5 এমবিপিএস ঠিকই বলে, তো আপনি কিন্তু মোবাইলে 5 এমবিপিএস পান না, কেননা মোবাইলে সবসময় ক্যালকুলেট হয় মেগা বাইটে, কখনোই তারা বিটে কখনোই ক্যালকুলেট করে না। পিসিতে সবসময় ক্যালকুলেট হয় বাইটে, কখনো বিটে ক্যালকুলেট তারা করে না, মোবাইলে আর কি। আর পিসিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিটে আছে। আমাদের ক্রোম ব্রাউজারও সেম। কেন আমরা ক্রোম ব্রাউজার স্পিড কম পাই? কারণ একটি, সেটি হচ্ছে আমাদের কিলো বাইটে দেখা, কিন্তু আমরা নেটওয়ার্কটা পেয়েছি কিলো বিটে বা মেগা বিটে। আর এখন অনেকেই বলতে পারে যে ভাই আমাদের তো তাহলে এই প্লে স্টোর, তারপর ইউটিউব, এখানে তো তাহলে আমাদের ঠিকঠাকই দেখাচ্ছে। ঠিকঠাক দেখায় কেন? সেটা হচ্ছে ক্যাশ সার্ভারের খেলা। একটু আগে ক্যাশ সম্পর্কে আমরা বর্ণনা করেছি। যদি আমাদের মেন সার্ভার থেকে আসতো, যেমন আমাদের মোবাইলে যে সমস্ত ডাটাগুলো প্রসেস করি সেগুলো আমাদের মেন সার্ভার থেকে হয়, বা ক্রোম ব্রাউজার মূলত মেন সার্ভার থেকে আমাদের ডাটা দেয়, বা মেন সার্ভারের সাথে সরাসরি কানেক্টেড। এজন্য আমরা এখানে মেগা বাইটে দেখি। এই ক্রোম ব্রাউজার সবসময় মেগা বাইটে ওদের ক্যালকুলেটগুলো করে থাকে, বা বাইটে, বিটে নয়, ওরা সবসময় বাইটে ক্যালকুলেট করে। আর আমাদের যেই ক্যাশ সার্ভারগুলো আছে, সেই ক্যাশ সার্ভারের জন্য আমরা 8 গুণ স্পিড বেশি পাই। কত গুণ? আমরা 8 গুণ স্পিড বেশি পাই ক্যাশ সার্ভারের জন্য মেন সার্ভারের তুলনায়। যেমন আমাদের যদি কোনো একটা ডাটা মেন সার্ভার থেকে আসতো, যেমন আমাদের যে ভিডিওগুলো আপলোড করি, সেগুলো যদি আপনারা মেন সার্ভার থেকে দেখতেন, তাহলে আপনাদের নেট ওই ভিডিও বারবার আটকে যেত, ভিডিওটা ঘোলা হয়ে যেত, কেননা সেখান থেকে ডাটাটা আসতে এবং যেতে অনেক বেশি সময় লাগছে। আর এটা এটা আমাদের যদি না লাগাই, তাহলে আমাদেরকে একটু নেটওয়ার্কের স্পিডটা বাড়িয়ে নিতে হবে। তো এখন আপনি আইএসপি কে বলবেন যে ভাই আমি তো 5 এমবিপিএস লাইন নিয়েছি, কিন্তু আমার তো একটি মোবাইল একটি পিসি চলছে না। আসলে কিন্তু আপনাকে 5 মেগা বাইট দেননি, উনি কিন্তু 5 মেগা বিট দিয়েছেন। আর আমাদেরকে যখন 4K তে ভিডিও দেখি, তখন কিন্তু ওটা বাইট হিসেবে আমাদেরকে দেখাতে হয়। তো এই জন্য মূলত আমাদের ক্যাশ সার্ভারগুলো কাজ করে। ক্যাশ সার্ভার থেকেই আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হয়, ক্যাশ সার্ভার থেকেই আমরা ভিডিওগুলো দেখে থাকি। ইউটিউব এবং যে আমাদের এই প্লে স্টোর রয়েছে, সেগুলো প্লে স্টোর এবং ইউটিউব। আর অনেকে আছে যে স্পিড, ইন্টারনেট স্পিড চেকার দিয়ে দেখা, যেমন ফাস্ট। তো ফাস্ট মূলত ক্যাশ সার্ভার থেকে আমাদেরকে রেজাল্টটা দেয়, যার জন্য আমরা ইন্টারনেটের আইএসপি কথা এবং ফাস্ট.com ওখানে যে স্পিডটা দেখি, সেম টু সেম দেখি। কারণ একটাই, কারণ এটাই হচ্ছে আইএসপিতে খেলা। মূলত আমাদের ব্রেন ওয়াশটা এভাবেই করা হয়, এভাবে আমাদের ইন্টারনেটের সাথে আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে ঠকানো হয়, এক কথায় ঠকানো। তো এখানে দেখুন, যদি আমাদের 1 মেগাবাইট, যেটা আমরা 1 এমবিপিএস মানে চিনি, 1 মেগাবাইট, তো এটার জন্য আমাদের 1 মেগাবাইট, এই যে এমবিটা কিন্তু বড় হাতের, কিলোবাইট এটা কিন্তু বিটা কিন্তু বড় হাতের, কারণ এখানে বাইট দেখাচ্ছে। আর বিট হতে গেলে এটা ছোট হাতের বি দিতে হতো, তাহলে আমরা আর কি এগুলো ক্লাসিফিকেশন করতে পারবো। তো এখানে 1 মেগাবাইট পেতে হলে 8 মেগাবিট পেতে হয়। তো যদি আপনি 5 মেগাবিট পান, বা আপনার যদি 5 এমবিপিএস লাইন দেওয়া থাকে, তার মানে আপনি 500 কিলোবাইট পেয়েছেন, বা 0.5 মেগাবাইট পেয়েছেন। এরকমই মূলত স্পিডের হিসাবটা করা হয়। তো স্পিড না, শুধু আমাদের যে মেমোরি আছে, সেই মেমোরিও সেই একই সিস্টেম। আপনি যেই 500 জিবির যে হার্ড ডিস্ক নিয়েছেন, ওই 500 জিবি কিন্তু আপনি বাইটে কিনেছেন, বিটে না। আপনি কিন্তু দেখবেন ওখানে 500 জিবি পেয়েছে, ওখানে কিন্তু বিটা বড় হতে থাকে। তো যেগুলোতে বি বড় হতে থাকবে সেগুলো হচ্ছে বাইট, যেগুলো ছোট হতে সেগুলো হচ্ছে বিট। এটা হচ্ছে মূল কথা। তো এটা গেলো আমাদের স্পিডের ক্লাস। তো এখন হচ্ছে আমাদের সফটওয়্যারের। তো সফটওয়্যার মূলত দুই ধরনের হয়ে থাকে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আমরা আগেই তফাৎটা জেনেছি। হার্ডওয়্যার হচ্ছে আমাদের কম্পিউটারের এমন কিছু পার্টস যেগুলো আমরা হাতে ধরতে পারি বা আমাদের ধরাছোঁয়ার ভেতরে, এবং সফটওয়্যার হচ্ছে যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তবে সফটওয়্যারের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যেমন কিছু আছে অ্যাপ্লিকেশন, কিছু আছে সিস্টেম। তো অ্যাপ্লিকেশন কি? যেগুলো মূলত আমরা যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমাদের ওএস, যেমন আমরা এখানে সামনে দেখতে পারবো, যেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা ওএস, মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। এটাকে আমরা মূলত সংক্ষেপে বলে থাকি ও এবং এস। যেমন উইন্ডোজ হচ্ছে একটা ওএস, ম্যাক হচ্ছে একটা ওএস, লিনাক্স একটা ওএস, এই যে অ্যাপেলের আইওএস এবং অ্যান্ড্রয়েড,
এই আইওএস হচ্ছে মোবাইলের, অ্যান্ড্রয়েডও কিন্তু একটা ওএস। লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ এই তিনটা পিসিতে ইউজ করা হয় বা ল্যাপটপে বা কম্পিউটারে। আর আমাদের যে আইওএস এবং অ্যান্ড্রয়েড এই দুটো হচ্ছে মোবাইল ফোনের জন্য। এরপর হচ্ছে আমাদের কিছু এক্সট্রা কিছু সফটওয়্যার, যেমন নটন, ওই যে উইনরার, উইনজিপ। উইনরার দিয়ে আমরা মূলত ওই যে আমাদের জিপ আনজিপের কাজগুলো করে থাকি। তো ম্যাকফি, এমসিএফি এটা আমাদের একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কাজ করে। তো এরকম বিভিন্ন রকম সফটওয়্যার, এগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি সফটওয়্যার বা এগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। তো এটা হচ্ছে বিভিন্ন রকম এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস, ক্যালকুলেটর, ওয়েব ব্রাউজার, অ্যাডোবি ফটোশপ, গেমস, এগুলো মূলত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সফটওয়্যার এখন থেকে দুই ভাগে আমরা চিনতে পারবো, একটি হচ্ছে ওএস বা সিস্টেম সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এইগুলোকে আমরা এপিকেও বলতে পারি বা অ্যাপ্লিকেশন বলতে পারি, অ্যাপসও বলতে পারি, সমস্যা নেই। তো আমরা মূলত আসলে যারা কম্পিউটার চালায় তারা একটু ভাব দেখানোর জন্য বলে যে সফটওয়্যার, আসলে সফটওয়্যার না, সেগুলো সফটওয়্যার মূলত সব কিছুকে বোঝায়, ওএস এবং অ্যাপ্লিকেশন দুটোকেই বোঝায়, বা সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটোকেই বোঝায়। আর মোবাইল আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো মূলত আমাদের অ্যাপ্লিকেশন। যেমন আমরা আমরা যদি অ্যাডোবিকে একটি অ্যাপ বলতে পারি, অ্যাডোবি ফটোশপ, কোনো ভুল হবে না, এটা একটি অ্যাপস, নিঃসন্দেহে এটা একটা অ্যাপস। মোবাইলে যদি অ্যাডোবি ফটোশপ ইনস্টল করি মোবাইল ভার্সনটা, তাহলে সেটা অ্যাপস। মোবাইলে যে কোনো একটি গেমস হচ্ছে অ্যাপস। আপনার এইখানে যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর একটি অ্যাপস। এবং সর্বশেষে বলা হচ্ছে এগুলো রেফারেন্স, তো এই রেফারেন্সটা আমাদের না জানার সমস্যা নেই। তো এটি ছিল মূলত আমাদের কম্পিউটারের ফান্ডামেন্টাল যাবতীয় সবকিছু, যেটা দিয়ে আমরা বেসিক নলেজ নিতে পারি। তো আসুন তাহলে এখন দেখি যে আমরা আমরা যখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলবো, আপনাদেরকে কোন জিনিসটা বললে আপনারা কি বুঝবেন। তো এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার দেখুন, একটা এখানে দেখাচ্ছে, এই যে দেখুন পিসি যে এই জিনিসগুলো আমি এখানে দেখাতে চেয়েছিলাম। তো এখানে আর কিছু দেখানো বাকি ছিল, সেটা দেখাচ্ছি। যেমন আমাদের যে জিনিসগুলো গরম হয় সেগুলোকে তো আমাদের ঠান্ডাও করা প্রয়োজন, তাই না? তো ঠান্ডা করার জন্য মূলত আমাদের প্রসেসর হচ্ছে আমাদের ব্রেন, মানে কম্পিউটার ব্রেন হচ্ছে প্রসেসর। র্যাম হচ্ছে হাত পা, এসএসডি হচ্ছে আমাদের সম্পূর্ণ বডি, এবং গ্রাফিক্স হচ্ছে আমাদের মন বা আমাদের হার্টবিট, গ্রাফিক্স কার্ড, এবং পিএসসি হচ্ছে আমাদের রক্ত প্রবাহ বা আমাদের যে রক্তনালী যে আছে সেগুলোকে পিএসসি বলা হয় বা পাওয়ার সাপ্লাই। হার্ড ডিস্ক হচ্ছে মানে যারা ওল্ড জেনারেশনের তারা হার্ড ডিস্ক, যারা লেটেস্ট জেনারেশন মানে রানিং জেনারেশন তারা এসএসডি, যারা লেটেস্ট জেনারেশন তারা এনভিএমই। এটা আর কি আপনি ধরে নিতে পারেন মনে মনে। তো দেখুন আমি এগুলোকে কেন বলেছি, প্রসেসর মূলত আমাদের সকল কাজ করে থাকে, এর জন্য আমরা এটাকে ব্রেন বলেছি। মাদারবোর্ড সহ এসএসডি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বডি, বা এসএসডিকে আমাদের মেমোরিও বলতে পারি। তো এই মেমোরি বললে আবার অনেকে ভুল বুঝবেন, কারণ র্যামকে আমরা মেমোরি বলেছিলাম একটু আগে। তো পিসি এবং মোবাইলের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। তো এটা আমরা আপনাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র বলছি। মাদারবোর্ডটা হচ্ছে আমাদের বডি প্লাস এসএসডি প্লাস মাদারবোর্ড হচ্ছে আমাদের বডি। গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আমাদের হার্টবিট বা আমাদের মন, বা যেটা দিয়ে আমরা কোনো কিছু বুঝি। এবং মাদারবোর্ড তো বললামই, র্যামও বললাম, র্যাম হচ্ছে হাত পা। এবং এই যে পিএসইউ বা এই যে দেখুন পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এইখান থেকে দেখুন বিভিন্ন রকম যে বলেছিলাম রক্তনালী, সেগুলো হচ্ছে এইটা, যেমন তার তো বিভিন্ন রকম আছে, সেটা পাওয়ার সাপ্লাই থেকে সব কিছু সেট আপ করা হয়। তো পাওয়ার সাপ্লাই এখানেও আমাদের একটা বোঝার একটা জিনিস আছে। তো আসলে বোঝার কোনো শেষ নেই বা শিক্ষার কোনো শেষ নেই। যেমন পাওয়ার সাপ্লাই কিন্তু বিভিন্ন রকম জেনারেশন রয়েছে, বা পাওয়ার সাপ্লাই মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন 18+ ব্রোঞ্জ, 18+ সিলভার, 18+ প্লাটিনাম, 18+ ডায়মন্ড। তো এই জিনিসগুলো মূলত আমাদের পাওয়ার এফিসিয়েন্সিকে বোঝায়। তো আপনাদের যদি এক কথায় আপনারা জেনে নেন, যত বেশি রেট যত বেশি রেট, ব্রঞ্জের পর গোল্ড, গোল্ডের পর ডায়মন্ড, এরকম সিস্টেম আর কি, প্লাটিনাম এগুলো আছে। তো যত বেশি রেটিং থাকবে তত আপনার কারেন্ট কম কনজিউম করবে, এটা আপনি বুঝে নিন। যত বেশি রেটিং থাকবে তত বেশি আপনার কারেন্টটা কনজিউম কম করবে, আর আপনার একটি নির্ভরতা আসবে যে এটা আমার মাদারবোর্ড বা আমাদের এই যে প্রসেসরগুলো আছে বা প্রসেসিং যে ইউনিটগুলো আছে এগুলোকে কোনো ক্ষতি করবে না, বা এটা যদি কোনো একটা সময় দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিছুটা সেফ থাকতে পারি আমরা। তো এই জন্য মূলত আমরা বেশি রেটিংওয়ালা যে পিএসসি গুলো আছে সেগুলো আমরা কিনে থাকি। তো যেগুলো কম রেটিং এ পিএসসি, যেমন আপনি 550 ওয়াটের যেটা আছে সেটা আপনি 500 টাকার মধ্যেও পাবেন, 5000 টাকার মধ্যেও পাবেন। 500 টাকার মধ্যে যেটা সেটা শুধুমাত্র লেখায় আছে 500 ওয়াট, আপনি 500 ওয়াট দেবে না, আপনাকে 100 ওয়াটেরও কম দেবে। তো এইগুলো মূলত আমাদের দেখে শুনে কিনতে হবে, এই পিএসসি গুলো বা পাওয়ার সাপ্লাই গুলো।
তো যারা এই যে কম্পিউটার দোকান করেন তারা এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো পিএসসিটাও সাধারণত গরম হয়ে থাকে অনেক বেশি। তো এটাকে ঠান্ডা করার জন্য এখানে ভিতরে একটা বিল্ডিং কুলার ফ্যান থাকে। তবে আমাদের প্রসেসরে কিন্তু কোনো বিল্ডিং কুলার ফ্যান থাকে না, আমাদেরকে এক্সট্রা একটা কুলার ফ্যান এখানে দিতে হয়। সেই কুলার ফ্যানের ভিতরে নিচে, একদম নিচে স্টিলের মতো একটা অপশন দেখবেন বা স্টিলের মতো একটা জিনিস দেখবেন, সেটাকে বলা হয় হিট সিঙ্ক। হিট সিঙ্কের উপরে যে একটা দেখবেন যে জালি জালির মতো অনেক কিছু আছে, সেটাকেও হিট সিঙ্ক বলে। হিট সিঙ্কের আপার পার্ট ওটা আর কি, আর নিচেটা হচ্ছে লোয়ার পার্ট। আর উপরে যে ফ্যানটা থাকে সেটাকে বলা হয় কুলার ফ্যান। তো কুলার ফ্যান অনেক রকমের রয়েছে। কুলার ফ্যান, লিকুইড কুলার ফ্যান রয়েছে, আবার এখানে এয়ার ফ্যান রয়েছে বা মিড টাওয়ার বা এটা এর বিভিন্ন রকম কুলার ফ্যান রয়েছে। এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ সামনে জানতে পারবো। তো এখানে লিকুইড কুলারগুলো বেশি ব্যবহার করা হয় কোনগুলোতে? যেগুলো অনেক বেশি হাই এন্ডের পিসি সেগুলোতে লিকুইড কুলার ব্যবহার করা হয়। কেননা যেগুলোকে এয়ার কুলার দিয়ে ঠান্ডা করা সম্ভব না, সেগুলোকে শুধুমাত্র লিকুইড কুলার দিয়ে ঠান্ডা করা সম্ভব হয়। আর প্রসেসর যত বেশি ঠান্ডা থাকবে, তত আপনি কাজের স্মুথনেসটা একটু বেশি পাবেন। আর সবকিছু ভালোভাবে পরিচালনা করতে গেলে আপনার পিএসসির ভিতরে, মানে পিএসসির জন্য ভালোভাবে আপনার একটি বাজেট রাখতে হবে, যাতে আপনার পিএসসির জন্য কোনো কম্পোনেন্টে ক্ষতি না হয়ে যায়। আর এই একটি পিএসইউ, ভুল পিএসইউ মানে ভুল পাওয়ার সাপ্লাইটা আপনার চয়েস করার মাধ্যমে সম্পূর্ণ যে আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। অনেকেই আছে যে আজকালে দিলে পিসি বন্ধ হয়ে যায়, সেটা মূলত আপনার পিএসইউ বা পাওয়ার সাপ্লাইয়ের কারণে। যদি পাওয়ার সাপ্লাই ঠিক থাকে তা আপনার বাড়িতে যেই এই বিদ্যুতের যে কানেকশনটা রয়েছে সেটার ভোল্টেজ কম বেশি আপ ডাউন করে, এই জন্য আপনার পিসি বন্ধ হয়ে যায়। এগুলোর কারণে সমস্যা হয়ে যায়। তো এটা হলো আমাদের হার্ডওয়্যার সম্পর্কে নলেজ, আমরা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারলাম। এবার আসুন দেখি যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যখন আপনাকে যাই বলবো ওটা দ্বারা আপনার কি বুঝবেন। দেখুন, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে এই উপরে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটার নাম হচ্ছে এক একটি ট্যাব। আর উইন্ডো কোনগুলোকে বলে? সম্পূর্ণটাকে মিলে একটি উইন্ডো। যখন আপনি একটি ট্যাব টান দিয়ে আলাদা করলেন, তখন এটা আলাদা একটি উইন্ডো হলো, এরপরটা হচ্ছে আলাদা একটি উইন্ডো। তো এরপর থেকে ট্যাব বলতে কি বুঝবো? যে আমাদের যে ক্রোম ব্রাউজারে যে আরো একটি অপশন যে চালু করে রেখেছি, এটা হচ্ছে ট্যাব। উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত ট্যাব বার বলা হয়, ট্যাব বার। এরপরে হচ্ছে আপনার যে এই আন্ডু রিডু। মনে করেন আমি কোনো কিছু পেছনে চলে গেলাম, আর মনে হলো যে না, আমি তো আগের ওয়েবসাইট ঠিক ছিলাম, তখন আমি এই রিডুতে যাবো, আন্ডু রিডু। এরপরটি হচ্ছে রিলোড। তো রিলোড আমরা এখানে ক্লিক করে রিলোড করতে পারি। কিবোর্ডের সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল আর, এবং আমাদের হার্ড রিফ্রেশ দিতে হলে কন্ট্রোল শিফট আর। কন্ট্রোল শিফট আর কেন দেব? কেননা আমাদের অনেক সময় হয় কি, আমাদের ব্রাউজারটা ক্যাশ ধরে রাখে। তো সেই ক্যাশগুলোকে ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট আর দিতে হয়, তাহলে ক্যাশ ডিলিট হয়ে যায়। অনেক সময় রুবি মেটারটা কিছু ভুল করতে পারে, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল শিফট আর দেবেন, হার্ড রিফ্রেশ হবে, এরপর আবার দেখবেন স্মুথলি কাজ করছে। তো মূলত সেটা হচ্ছে আপনার ব্রাউজার ক্যাশ ধরে রাখার জন্য। তো সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এগুলো হচ্ছে এক একটা অ্যাপ, এখানে এইগুলো হচ্ছে এক একটা ট্যাব। তো এই ট্যাবে দেখুন, এই যে এখানে যে অপশনগুলো হচ্ছে এটা হচ্ছে এক্সটেনশন বার, বা এখানে আমাদের সকল এক্সটেনশনগুলো থাকে। এক্সটেনশনের পাশে যে পিন আইকনটা রয়েছে, এই যেটা পিন করে রাখবেন সেটা আপনার উপরে থাকবে, যেটা পিন রাখবেন না সেটা আপনার হাইড হয়ে থাকবে। ওকে, তো এগুলো মূলত আমাদের এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকি, ইনশাআল্লাহ সামনে দেখতে পারবো। মনে করেন আপনি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনার যে এখানে ডাউনলোড দেখালো যে সেটা হার্মফুল, এরকম দেখায় কিন্তু। হার্মফুল দেখানোর পর আপনি কি করবেন? ফুল ফুল ডাউনলোড হিস্ট্রিতে যাবেন। এই যে এখানে একটা থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করবেন, ডাউনলোড ডেঞ্জারাস ফাইল এনিওয়ে, ওখানে ক্লিক করবেন, আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন রকম ক্র্যাক সফটওয়্যারের জন্য আপনাদের এগুলো ব্যবহার করে থাকি আমরা। এরপর আমাদের আরেকটি বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা কোথায়। দেখেন এখানে নিচে কিন্তু নিচে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাস্ক বার, বা যেখানে আমাদের সকল টাস্কগুলো আমরা করে থাকি। এখানে দেখেন যেই সফটওয়্যারগুলো আমি ওপেন করেছি সবগুলো কিন্তু নিচে এক সিরিয়াল দেওয়া আছে। এই টাস্ক বারে সকল টাস্কগুলো আমরা রেখে থাকি। তো এই টাস্ক বারে রাইট ক্লিক করলে বিভিন্ন রকম অপশন দেখা যায়, এটা একটু পরে যাচ্ছি। তো এই টাস্ক বারের একদম রাইট সাইডে দেখুন একটি অপশন আছে, একটি অ্যারো চিহ্ন রয়েছে। তো এটা হচ্ছে শো হিডেন আইকনস। এটা হচ্ছে আপনার হিডেন আইকন, যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের ভেতরে রান হতে থাকে। যেমন আমি ওবিএস দিয়ে এখন রেকর্ডিং করছি, দেখুন ওবিএস এর উপরে লাল আইকন আছে, অর্থাৎ এটা রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডিসকর্ডের আইকন, আমি এখন কথা বলছি এই কারণে এটা সবুজ কালার হয়েছে। আমি যখন মাইক অফ করে রাখবো তখন এটা মাইক নয়, মানে মাইক অন থাকবে এবং সেটাকে আমাদের রেড মার্ক দিয়ে ক্রস করা থাকবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি,
যেমন দেখুন আমি এখন এটা মিউট করলাম, মিউট করার পর দেখুন এটা কিন্তু মিউট হয়ে আছে। আমি এটা আনমিউট করলাম, দেখুন এখন কিন্তু ওই অপশনটা নেই। এটা হচ্ছে আমাদের ডিসকর্ড। অনেক সময় ডিসকর্ডটা আমাদের যখন কেটে দেই তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করে, তো এখান থেকে রাইট ক্লিক করে কোয়েট ডিসকর্ড দিলে এটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সকল সফটওয়্যার রান করে সেগুলো। তো অনেক সময় টার্বোটপ নামে একটা সফটওয়্যার আছে যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে রান করবে, আপনারা কখনো এখানে দেখতে পারবেন না, সেগুলো এখানে থাকবে। যদি আপনার এটাকে আনইনস্টল করতে হয় তো রাইট ক্লিক করে আগে এখান থেকে এক্সিট করতে হবে, এরপর এটাকে আনইনস্টল করতে হবে। কেননা কোনো সফটওয়্যার যদি রানিং অবস্থাতে থাকে সেটা আনইনস্টল করা সম্ভব না। আসুন তাহলে এখন দেখে নিই যে আমাদের সিকিউরিটি অপশনটা কোথায়। তো সকল পিসিতেই এখানে এই অ্যারো চিহ্নতে মূলত আমাদের এই যে দেখুন এই যে এই শিল্ডের মতো আইকনটা আছে, এটাই মূলত আমাদের উইন্ডোজ সিকিউরিটি। এখান থেকেও দেখতে পারবেন, অথবা আপনাদের সার্চেও যে সিকিউরিটি লিখে সার্চ করতে পারবেন বা ভাইরাস লিখে সার্চ করতে পারবেন, অথবা এখানে যে স্টার্ট বারে গিয়ে সেটিংসে ক্লিক করলেও আপনারা সরাসরি এখান থেকে সিকিউরিটি অপশন আছে দেখুন এই যে এখান থেকে যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে গিয়ে আপনারা সিকিউরিটি অপশনগুলো দেখতে পারবেন। ওকে, এগুলো আমাদের সিকিউরিটি অপশন। এখন দেখা যাক যে আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো যখন ইনস্টল করি তখন আমাদের কি করতে হয়। এই যে এখানে উইন্ডোজে যাব, আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডারগুলো অফ করতে বলি সেটা মূলত এই যে ভাইরাস অ্যান্ড থ্রেটে আছে। এরপর এখান থেকে ম্যানেজ সেটিংস, এরপরে যে এই অপশনগুলো মূলত হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারের। এগুলো অন আছে মানে উইন্ডোজ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে বিভিন্ন রকম ভাইরাস থেকে। এটা অফ মানে উইন্ডোজ আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে না। ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার সময় এই উইন্ডোজ ডিফেন্ডারগুলো এই কারণে অফ করতে হয়। ওকে, এটা তো গেল। এখন আসি দেখি আমরা ফাইল ম্যানেজার যে কাজগুলো। ফাইল ম্যানেজার মানে কি, আপনার যে এসএসডি রয়েছে বা আপনার যে রোম বা ইন্টারনাল যে স্টোরেজটা থাকে সেটাকে বোঝায়। এই যে যেমন এই স্টোরেজটা, তো এটা সম্পূর্ণটা হচ্ছে একটা ফাইল ম্যানেজার। তো এখান থেকে এই যে এই অপশনগুলো যে দেখতে পাচ্ছেন, লোকাল ডিস্ক, নিউ ভলিউম ই, নিউ ভলিউম এফ, এগুলো হচ্ছে মূলত আপনাদের এক একটি ড্রাইভ। যেমন দিস পিসিতে যদি যাই দেখতে পারবো এগুলো হচ্ছে আপনাদের এক একটি ড্রাইভ, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। বুঝতে পেরেছেন এতটুকু? এরপরে যখন আমরা যাব, এগুলো হচ্ছে আপনাদের এক একটি ফোল্ডার। এই যে এইগুলো এই চারটা হচ্ছে আপনাদের এক একটা ফোল্ডার। আর এখানে যেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনাদের এক একটা ফাইল। এগুলো কিন্তু ভিডিও নয়, এগুলো কিন্তু এক একটা ফাইল আকারে আপনাদেরকে দেখতে হবে। যেমন এই ভিতরে রয়েছে এক একটা ফাইল। তো এগুলো হচ্ছে আপনাদের এক একটা ফাইল বা ডকুমেন্ট, এগুলোকে আমরা ডকুমেন্টও বলতে পারি। তো এখানে এআই আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট। পিএইচডি আছে মানে ফটোশপ ডকুমেন্ট, পিএইচডি ফটোশপ ডকুমেন্ট। ওকে, এটা এগুলো আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল। যদি আমরা কোনো কিছু এখানে রিফ্রেশ দিতে বলি, রাইট ক্লিক করে রিফ্রেশ। তো যারা উইন্ডোজ 11 তাদের এখানে একটি রিফ্রেশ বাটন আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আপনাদের এক একটি ফোল্ডার ক্রিয়েটের শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N। নতুন ফোল্ডার তৈরি করা যাবে, রাইট ক্লিক করে নতুন ফোল্ডার নিতে পারবেন এইভাবে। এগুলোকে রাইট ক্লিক করে রিনেম করতে বলে এখানে রিনেম, যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, যদি কোনো কিছু প্রপার্টিস দেখতে হয়, যেমন এই ইমেজটা প্রপার্টিস দেখবো আমরা, রাইট ক্লিক করবো এটার উপরে, প্রপার্টিস, এই যে ডিটেলসে যাব, এখানে দেখুন এটা টাইটেলে কি আছে, লোগো। তো এটা যদি পিএনজি থাকতো আমি এটার ডিটেলসটা কখনোই দেখতে পারতাম না, কেননা উইন্ডোজ 10-এ পিএনজি ডিটেলস দেখা যায় না। পিএনজি এবং ইপিএস এর ডিটেলস কি দেখা যায়? হ্যাঁ, ইপিএস এর ডিটেলস দেখা যায় না, দেখা যায় না। ইপিএস এরও আপনি ডিটেলস চেঞ্জ করতে পারবেন না। তো আপনাদের এগুলোর জন্য আপনার ওয়েবসাইট আপলোড করার পরে আমরা দেখতে পারবো যে এগুলোতে মেটাডাটা আছে নাকি না, অথবা আমাদের আইএমএস স্টুডিওর মাধ্যমে দেখতে পারি। তো এটাই ছিল মূলত আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল। তো এখানে দেখুন যারা কম্পিউটারের কি কি পার্টস রয়েছে কি কি পার্টস নেই এটা যারা জানেন না তাদের জন্য একটা কথা বলি, এখান থেকে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, এটা হচ্ছে আপনাদের শর্টকাট সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস ভার্সন এবং জেনারেল। এখান থেকে আপনারা এই যে শর্টকাট সিকিউরিটি এগুলো দেখতে পারবেন, সিস্টেম, তো অনেক কিছুই। তবে এখান থেকে রাইট ক্লিক করবেন, এরপরে এখান থেকে ম্যানেজে যাবেন, ম্যানেজে গেলে আপনাদের যে স্টোরেজগুলো আছে সেগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনাদের স্টোরেজ ডিভাইস, যেমন এই যে ডিভাইস ম্যানেজমেন্ট। তো ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার পর স্টোরেজ আছে, তারপর বিভিন্ন রকম আছে। তো এই যে ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনাদের সকল কিছু দেখতে পারবেন, যেমন কম্পিউটার ডিস্ক ড্রাইভ, এই যে আমার লেজারের যেই
এসএসডি সেটা আছে, ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্ক আছে। তো ডিসপ্লেতে আমার যে ইন্টেল গ্রাফিক্স 4600 রান করছে। বা আমাদের এখানে যে কিবোর্ড আছে, কিবোর্ড হচ্ছে এই যে এইচআইডি, এটা দেখা যাচ্ছে। মাউস যে এইচআইডি দেখাচ্ছে, এগুলো যে ইউএসবি পোর্টের মাধ্যমে। মনিটর যে জেনারিক পিএনপি মনিটর দেখাচ্ছে। এরপর এগুলো হচ্ছে আপনাদের নেটওয়ার্ক ড্রাইভ, এগুলো হচ্ছে পোর্ট, কমিউনিকেশন পোর্ট, প্রিন্টার, প্রসেসর। প্রসেসরে যে দেখাচ্ছে কোর i5 4th জেনারেশন 4590, এটা হচ্ছে জেনারেশন। সফটওয়্যার ডিভাইস, সাউন্ড, স্টোরেজ, স্টোরেজ কন্ট্রোলার, সিস্টেম ডিভাইস। এই দেখুন সিস্টেমে কত কিছু আছে এখানে, ইউনিভার্সাল সিরিয়ালসগুলোকে। এখানে আছে এখানে হচ্ছে আপনাদের ডিস্ক ম্যানেজমেন্ট। তো এটাকে আমি চাইলে একটি নিউজ স্যাম্পল করতে পারি, 49 MB একটি ড্রাইভ হবে। তো এগুলো হচ্ছে আপনাদের সিস্টেম ড্রাইভ, মানে এখান থেকে আপনারা যে কোনো কিছু এডিট করতে পারবেন। তো এখান থেকে যাদের দেখবেন যে ডি ড্রাইভের জায়গা কম, ই ড্রাইভ থেকে একটু চাইলে ডি ড্রাইভে নিতে পারবেন। তবে একটি ডিস্ক থেকে আরেকটি ডিস্ক নিতে পারবেন না, এটা পসিবল না। ওকে, এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশনস। তো এগুলো আপনাদের এত কিছু জানার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি সিম্পলি এখানে চলে যাবেন। যদি আপনারা দেখতে চান যে আপনার কোন উইন্ডোজটি রান করছে বা আপনার প্রসেসরের নাম কি, প্রসেসরের নাম দেখো দুটি সিস্টেম রয়েছে, একটি হচ্ছে টাস্ক ম্যানেজার এবং অপরটি হচ্ছে আপনার ডিভাইসের প্রপার্টিস। তো এখান থেকে প্রপার্টিসে গেলে আপনারা সরাসরি দেখতে পারবেন এখান থেকে, যেমন আমার উইন্ডোজ 10 রান করছে, কোর i5 4th জেনারেশন, কিন্তু এখান থেকে কিন্তু মাদারবোর্ডের নাম দেখা যাবে না। ওকে, এখানে দেখুন আমাদের টাস্ক বার যেটা, এখানে রাইট ক্লিক করার পর টাস্ক ম্যানেজারটা সরাসরি শো করছে। যদি আপনারা এখান থেকে না পান বা কোনো কম্পিউটারের কোনো পার্টস আপনার খুঁজে পাচ্ছেন না বা কোনো সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না অথবা কোনো অপশন খুঁজে পাচ্ছেন না, তাহলে সার্চে যাবেন, সার্চে যাবো সেটাকে সুন্দর মতো এখানে লিখবেন, যেমন টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার, দেখুন টাস্ক ম্যানেজার কিন্তু চলে এসেছে। এটাতে ক্লিক করলেও যা, এখান থেকে টাস্ক ম্যানেজার গেলেও কিন্তু সেই একই। এখানে আছে প্রসেস ইউনিট। তো এটা আমাদের যাদের উইন্ডোজ 10 তাদের উপরে দেখাবে, যাদের উইন্ডোজ 11 তাদেরকে সাইডে দেখাবে। তো সেকেন্ড অপশন আছে পারফরমেন্স, এখান থেকে আমাদের যে প্রসেসরের নাম, আমাদের এই যে এসএস র্যাম, এরপর আমাদের ডিস্ক বা হার্ড ডিস্ক, এরপর এসএসডি, এরপর ইথারনেট মানে আমাদের ইন্টারনেট কানেকশন, এরপর হচ্ছে জিপিইউ বা আমাদের গ্রাফিক্স কার্ড। তো এগুলো এখান থেকে দেখতে পারি আমরা। এরপর যদি কাউকে বলা হয় যে আপনার টাস্ক ম্যানেজার ওপেন করুন, তো এখান থেকে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার। তো মাউসে কিন্তু বেশ কিছু বাটন আছে, আশা করি মাউসের বাটনগুলোর সাথে পরিচয় করতে হবে না। লেফট লেফট সাইডের আঙ্গুলের যে বাটনটা সেটা হচ্ছে মানে বাম সাইডের যেটা সেটা লেফট বাটন, রাইট সাইড যেটা সেটা হচ্ছে রাইট বাটন। তো রাইট বাটনে ক্লিক করলে এভাবে আপনার রাইট বাটনে ক্লিক করতে পারবেন। তো এটাই ছিল মূলত আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল ক্লাস। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ক্লাসটি খুবই ভালো লেগে থাকে, যদি এই ক্লাসটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে আপনাদেরকে কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে জেনে থাকেন তাহলে ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকে জানাবেন। এবং আশা করি আমাদের ক্লাসে যারা আছেন তাদের আজকে এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।